Welcome to in a new session of Vidyabhavan Institute for Competitive Exam. Today in this session we are going to see the part 2 means second part of chapter 1 of class 6 history NCERT. This is our second class, right? Okay. তো এটা হচ্ছে আমাদের এনসিইআরটি সিরিজের সেকেন্ড ক্লাস, ফার্স্ট ক্লাস এবং তার সাথে ইন্ট্রোডাকশন ক্লাস, যে দুটো ক্লাস অলরেডি আপলোড করা হয়ে গেছে। তোমরা যারা ভিডিওটি দেখোনি তারা মানে ইন্ট্রোডাকশন ক্লাস এবং এই চ্যাপ্টার 1 এর ফার্স্ট পার্ট যারা দেখোনি তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে তোমরা চ্যানেলে ভিজিট করে তোমরা প্লেলিস্ট থেকে তোমরা সেই ভিডিও দুটি দেখতে পারো, কিংবা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওই দুটো ভিডিওর লিংক প্রোভাইড করব, তোমরা সেখান থেকেও তোমরা ভিজিট করতে পারো। ওকে, ইন্ট্রোডাকশন ক্লাসটা সকলকে দেখার জন্য আমি অনুরোধ করব, কারণ ইন্ট্রোডাকশন ক্লাসে তুমি ক্লিয়ারলি এনসিইআরটির কি এবং এনসিইআরটির গুরুত্ব কি এবং কিভাবে আমি এই সিরিজের মধ্যে দিয়ে এনসিইআরটি তোমাদের সামনে রিপ্রেজেন্ট করব সেটা ডিটেলসে বলা আছে। ঠিক আছে, যেটা তুমি যদি দেখো তাহলে পারে তোমার এনসিইআরটিটা বুঝতে এবং এনসিইআরটির প্রতি ইন্টারেস্টটা তোমার বেশ কিছুটা বেড়ে যাবে। আচ্ছা, তো আজকের ক্লাসটা আমাদের শুরু করা যাক। ক্লাসটা শুরু করার আগে আমি আরো একবার রিকোয়েস্ট করব, যারা ভিডিওটি দেখছো তারা একটু অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে, যদি ভিডিওটি হেল্পফুল বলে মনে হয়, সেক্ষেত্রে তোমরা ভিডিওটিতে একটি লাইক অবশ্যই দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবে না। তো যাই হোক, তো কালকে আমরা এই পর্যন্ত পড়েছিলাম, লাস্টে এই পর্যন্ত আমাদের পড়া হয়েছিল। আজকে আমরা এখান থেকে দেখব। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই ফার্স্ট পার্টের ভিডিওটা দেখে নিও। Why do people travel nowadays? Why do people travel nowadays? তো কেন এখন মানুষরা, বর্তমান দিনে এখন মানুষরা তারা যাতায়াত মানে ট্রাভেল করে, এক স্থান থেকে আরেক স্থানে যায়। Look at map 1 once more. Hills, mountain and sea from the natural frontiers of the subcontinent. While it was difficult to cross these frontiers, those who wanted could and did scale the mountain and across the sea. People from across the frontiers also came into the subcontinent and settled here. তো এখানে কি বলেছে, আমাদেরকে ম্যাপটা আবার একবার দেখতে বলেছে। আমরা অবশ্যই ম্যাপটা আরেকবার দেখব। ম্যাপে কি বলেছে, ম্যাপে কি দেখতে বলেছে, ম্যাপে বলেছে দেখতে ম্যাপে দেখতে বলেছে যে হিলস, মাউন্টেন এবং সি, যেগুলো হচ্ছে আমাদের যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের যে ন্যাচারাল ফ্রন্টায়ার্স রয়েছে, পলিটিক্যাল ফ্রন্টায়ার্স না, ফ্রন্টায়ার্স মিনস বাউন্ডারি। তো যে প্রাকৃতিক যে বাউন্ডারি রয়েছে সেই বাউন্ডারিটাকে আমাদেরকে দেখতে বলেছে। আচ্ছা, তো সেই বাউন্ডারিটা কি আছে, এই যে এখান দিয়ে এই পর্যন্ত কি আছে, এই যে অঞ্চলটা, এটা কি আছে, ইন্ডিয়ান ওশিয়ান্সের দুটো ভাগ, একটা হচ্ছে বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগর, আর একটা হচ্ছে আরব সাগর। তাহলে এই সাইডটা কি, এই সাইডটা হচ্ছে ন্যাচারাল ফ্রন্টায়ার্স হিসেবে কি রয়েছে, সমুদ্র রয়েছে। এখানে কি আছে, এখানে হিমালয় আছে, এখান দিয়ে পুরোটা হিমালয় আছে, ঠিক আছে। এবং এখান দিয়ে কি আছে, এই যে থর মরুভূমি আছে, এখান দিয়ে রাজস্থানের থর মরুভূমি, এবং এখানটাই খানিকটা পার্ট আছে কিছু হিমালয়ের কিছু রেঞ্জের, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের সাবকন্টিনেন্টের জিওগ্রাফিক্যাল ফ্রন্টায়ার্স বা ন্যাচারাল ফ্রন্টায়ার্স। তো এক মিনিট, তো ওয়াই পিপল ট্রাভেল নাওয়াডেজ, আমরা ফ্রন্টায়ার্স গুলো দেখলাম। এবার কি বলেছে, while it was difficult to cross these frontiers, তো আমরা যে ফ্রন্টায়ার্স গুলো দেখলাম, যেরকম নিচের দিকে ভারতের চারিদিকে কি রয়েছে, মানে নিচের অংশটা পুরো কভার করে রয়েছে কে, সমুদ্র, এবং উপরে কি রয়েছে, হিমালয় হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। তো সেই সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এবং এই যে সমুদ্র, সেগুলো পার করে এই ভারত যে ভূমি, সেখানে আসা কিন্তু বেশ টাফ ছিল, সেটা কিন্তু ইজি ছিল না, ঠিক আছে। দোজ হু ওয়ান্টেড কুড অ্যান্ড ডিড স্কেল দ্য মাউন্টেন,
অ্যান্ড ক্রস দ্য সি। কিন্তু যারা চেয়েছে, যারা চেষ্টা করেছে, তারা কিন্তু অবশ্যই পার করতে পেরেছে, এই মাউন্টেনকে পার করতে পেরেছে, এই সি কে ক্রস করতে পেরেছে। People from across the frontiers also came into the subcontinent and settled here. তো এই যে যে বাউন্ডারি, ভারতবর্ষের যে মানে ভারতীয় উপমহাদেশের যে বাউন্ডারি রয়েছে, যে প্রাকৃতিক বাউন্ডারি রয়েছে, তার চারিপাশ থেকে, তার বাইরের থেকে মানুষরা কিন্তু এই ন্যাচারাল যে ফ্রন্টায়ার্স গুলো, সেই ফ্রন্টায়ার্সকে, ন্যাচারাল ব্যারিয়ার্সকে ওভার করে তারা কিন্তু এই সাবকন্টিনেন্টে এসে পৌঁছেছিল এবং এখানে তারা বসবাস করতে শুরু করেছিল, রাইট? ওকে, নেক্সট, দিস মুভমেন্ট অফ পিপল এনরিচ আওয়ার কালচার অ্যান্ড ট্র্যাডিশন। তো এই যে মানুষের যে মুভমেন্ট করা, মনে করো যে সাপোজ মধ্য এশিয়ার থেকে যারা আমাদের দেশে এসেছিল এবং তার সাথে সাথে আমাদের দেশে বিভিন্ন মানে পৃথিবীর এমন কোনো জায়গা নেই যে যেখান থেকে মানুষ আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে আসেনি। তো কি হয়েছে, তার ফলে কি হচ্ছে, তারা আমাদের এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে এসে পৌঁছে আমাদের ইন্ডিয়ান কালচারকে অ্যাডপ্ট করেছে এবং তাদের কিছু কালচারকে আমরা অ্যাডপ্ট করেছি, যেটা কি করেছে আমাদের যে কালচার, আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের যে কালচার এবং যে ট্র্যাডিশন, সেটাকে আরো এনরিচ করেছে। বোঝা গেল? যেমন যে শুধুমাত্র যদি ভারতীয়রা আমাদের ভারতীয় উপমহাদেশে বসবাস করতো, সেক্ষেত্রে কি হতো, সেক্ষেত্রে আহ যে ভারতীয় যে কালচার, সেটাই কিন্তু শুধুমাত্র এখানে লক্ষ্য করা যেত। কিন্তু যেহেতু পৃথিবীর প্রায় সমস্ত কোণা কোণা থেকে মানুষ এই ভারত ভূমিতে এসেছে বিভিন্ন কারণে, বিভিন্ন আকর্ষণে এসে, তারা কি করেছে, তারা এখানে সেটেল করেছে এবং সেই কালচারের সাথে, তাদের নিজেদের কালচার বহনের সাথে সাথে ভারতীয় কালচারকেও তারা অ্যাডপ্ট করেছে এবং এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টটা ডাইভার্সিটি অফ মাল্টি কালচার অ্যান্ড ট্র্যাডিশন হয়ে উঠেছে। People have shared new ways of carving stone, composing music, even cooking food over several hundred of years. তো পিপলসরা কি করেছে, তারা তাদের যে এক্সপিরিয়েন্স, তাদের যে নলেজ, সেগুলো শেয়ার করেছে স্টোন কার্ভিং এ, অর্থাৎ তোমার হচ্ছে যে পাথরের জিনিসপত্র খোদাই করে যেগুলো বানানো হয় সেগুলোতে, মিউজিক কম্পোজিশনে। যেমন আমাদের যখন তোমাদের আর্ট অ্যান্ড কালচার যখন তোমরা পড়বা, তখন দেখবা যে ইন্ডিয়ান মিউজিক কিভাবে বিভিন্ন আহ, বিভিন্ন কালচার, বিভিন্ন ভারতের বাইরের থেকে আসা বিভিন্ন যে গোষ্ঠী, তাদের দ্বারা কিভাবে প্রভাবিত হয়েছে। এবং কুকিংয়েও যথেষ্ট পরিমাণে ডাইভার্সিটি রয়েছে, খাবার রান্না বান্নাতে যথেষ্ট পরিমাণে ডাইভার্সিটি রয়েছে। নর্থ ইন্ডিয়া, সাউথ ইন্ডিয়া, ইস্ট, ওয়েস্ট, সেন্ট্রাল, প্রচুর পরিমাণে ডাইভার্সিটি রয়েছে সারা ভারতবর্ষ জুড়ে। নেম অফ দ্য ল্যান্ড, দিস ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট, লিসেন ইট কেয়ারফুলি. Two of the words often we use for our country, that's are India and Bharat. তো কি হয়, বেশিরভাগ সময় আমরা আমাদের দেশের জন্য দুটো নাম ব্যবহার করে থাকি, প্রায় সময় আমরা আমাদের দেশের জন্য দুটো নাম ব্যবহার করে থাকি, একটা হচ্ছে ইন্ডিয়া, একটা হচ্ছে ভারত। দ্য ওয়ার্ড ইন্ডিয়া কামস ফ্রম দ্য ইন্দাস। তো ইন্ডিয়া ওয়ার্ডটা কোথা থেকে এসেছে? ইন্ডিয়া ওয়ার্ডটা ইন্দাস থেকে এসেছে। কল্ড সিন্ধু ইন সংস্কৃত। তো এই ইন্দাস নদী বা সিন্ধু নদীটাকে, যেটাকে আমরা সিন্ধু বলে জানি, সেটাকে সংস্কৃত সিন্ধু বলা হয়, কিন্তু সেটার নাম হচ্ছে ইন্দাস, ইংলিশে সেটার নাম হচ্ছে ইন্দাস, ঠিক আছে? তো এই ইন্দাস রিভারটাকে সংস্কৃততে সিন্ধু বলা হয়ে থাকে, ঠিক আছে? ফাইন্ড ইরান অ্যান্ড গ্রিক ইন ইউর অ্যাটলাস। তো অ্যাটলাসে ইরান এবং গ্রিককে খুঁজতে বলছে। আমি তোমাদের ইরান এবং গ্রিকের অবস্থানও দেখিয়ে দেবো। দ্য ইরানিয়ান্স অ্যান্ড দ্য গ্রিকস হু কেম though the northwest about 2500 years ago and were familiar with the Indus, called it Hindos or Indos, and the land to the east of the river was called India. তো বেসিক্যালি বিষয়টা কি আছে, বেসিক্যালি হচ্ছে যে ভারতের যে নাম ইন্ডিয়া, সেটা ইন্দাস বা সিন্ধু নদীর নামের থেকে এসেছে। আমরা জানি ইন্দাস নদীকে সংস্কৃতে সিন্ধু নদী বলা হয়ে থাকে, কিন্তু ইরানিয়ানস এবং গ্রিক যারা আমাদের দেশে 2500 বছর আগে এসেছিল, তারা কিন্তু সিন্ধু নদীকে সিন্ধু বলে উচ্চারণ করতে পারতো না, তারা কি বলতো, হিন্দস অথবা ইন্দস বলতো। এবং এই নদীর পূর্ব পারে
এই যে ইন্দাস নদীর পূর্ব পারে যে স্থলভাগ বা যে দেশ ছিল সেটাকে তারা কি বলতো? ইন্ডিয়া বলতো। ঠিক আছে, তো এই যে সিন্ধু নদী, সিন্ধু নদীর ওয়েস্ট, সিন্ধু নদীর ইস্ট, সিন্ধু নদীর ইস্টের এই যে হচ্ছে আমাদের ইন্ডিয়া। ওকে, তো তখন তারা ইস্ট ল্যান্ডকে তারা কি বলতো? ইন্ডিয়া বলতো। দ্য নেম ভারত, এবার ভারত নামটা কোথা থেকে আসলো? দ্য নেম ভারত ওয়াজ ইউজড ফর আ গ্রুপ অফ পিপল হু লিভড ইন দ্য নর্থ ওয়েস্ট অ্যান্ড হু আর মেনশনড ইন দ্য ঋগ্বেদা। তো এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যে ভারত যে গোষ্ঠী ছিল তাদেরকে কোন বেদে মেনশন করা আছে, ঠিক আছে, বা কোন বেদ থেকে তাদের সম্পর্কে জানা যায়? ঋগ্বেদের থেকে। ঠিক আছে, তো ভারত জনগোষ্ঠী বসবাস করতো আমাদের এই যে সাবকন্টিনেন্টে। তাদের যে জনগোষ্ঠীর নাম ভারত জনগোষ্ঠী, তার থেকেই আমাদের কি হয়েছে? এই যে সাবকন্টিনেন্ট নাম ভারত ভূমি বা ভারতবর্ষ হয়েছে। ঠিক আছে, তো এই যে ভারত জনগোষ্ঠী, এদের সম্পর্কে আমরা ঋগ্বেদে কি পাই? এদের উল্লেখ পাই। দ্য আর্লিয়েস্ট কম্পোজিশন ইন সংস্কৃত, তো সংস্কৃতে মানে ঋগ্বেদ হচ্ছে বেদিক যে টেক্সট, তার আর্লিয়েস্ট কম্পোজিশন, সব থেকে পুরনো কম্পোজিশন, ডেটেড অ্যাবাউট মেনশন ইন 3500 ইয়ার্স এগো, লেটার ইট ওয়াজ ইউজড ফর দ্য কান্ট্রি। তো এই যে নামটা ভারত, ভারত জনগোষ্ঠী, এই নামটা পরবর্তীতে কি হয়েছিল? কান্ট্রির জন্য ব্যবহৃত হয়েছিল। ফাইন্ডিং আউট অ্যাবাউট দ্য পাস্ট, ফাইন্ডিং আউট অ্যাবাউট দ্য পাস্ট, দেয়ার আর সেভারাল ওয়েজ অফ ফাইন্ডিং আউট অ্যাবাউট দ্য পাস্ট। তো বিভিন্ন পদ্ধতি আছে পাস্টের সম্পর্কে খুঁজে বের করা। ওয়ান is to search for a read search for and read books that are written a long ago। তো তার মধ্যে একটা সিম্পল একটা পদ্ধতি কি, যে পুরনো কোনো বুকস খুঁজে বের করো এবং সেটাকে পড়ো যেটা অনেক দিন আগে লেখা হয়েছে। ঠিক আছে, these are called manuscript because they are written by hand, the manu means hand and script means writing। তো এই যে বুকস গুলো, এই বুকস গুলোকে কি বলা হতো? যেগুলো হাতে লেখা হতো সেইগুলো, সেই সময় তো অবশ্যই প্রিন্টার ছিল না, হাতেই লেখা হতো, সেই হাতে লেখা বইগুলোকে কি বলতো? ম্যানুস্ক্রিপ্ট। ম্যানু মিন্স হ্যান্ড এবং স্ক্রিপ্ট মিন্স হচ্ছে রাইটিংস, ম্যানুস্ক্রিপ্ট। ঠিক আছে, ম্যানু ওয়ার্ড হচ্ছে ল্যাটিন ওয়ার্ড এবং স্ক্রিপ্ট ওয়ার্ডটা হচ্ছে ল্যাটিন ওয়ার্ড। তো দিস ওয়ার ইউজুয়ালি রিটেন অন পাম লিফ, এগুলো কোথায় লেখা হতো? পাম লিফে লেখা হতো। আর অন দ্য স্পেশালি প্রিপেয়ার্ড বার্ক অফ দ্য ট্রি নোন অ্যাজ দ্য বার্চ হুইচ গ্রোজ ইন দ্য হিমালয়া। তো এই যে ম্যানুস্ক্রিপ্ট গুলো, এগুলো সাধারণত কোথায় লেখা হতো? এগুলো সাধারণত পাম লিভস এর উপরে লেখা হতো, অথবা এইগুলো স্পেশালি প্রিপেয়ার্ড বার্চ গাছের যে ছাল, সেই ছাল বা বাকলের উপরে এগুলোকে লেখা হতো। Over the years, many manuscripts were eaten away by the insects, some were destroyed, but have survived, often preserved in the temples and monasteries. These books dealt with all kinds of subjects, religious beliefs and practices, the lives of kings, medicines and science. Beside there were epics, poem, plays. Many of these were written in Sanskrit, others were Prakrit, the language used by the ordinary people. Okay, তো এই যে ম্যানুস্ক্রিপ্ট গুলো না, এই ম্যানুস্ক্রিপ্ট গুলো কি হয়েছে? এগুলো কালক্রমে এগুলো ধীরে ধীরে বিভিন্ন পোকামাকড়ের দ্বারা খেয়ে বা বিভিন্ন কারণে সেগুলো ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে, কিন্তু তাদের কিছু অংশ এখনো পর্যন্ত বিভিন্ন টেম্পলস, বিভিন্ন মন্দির এবং মঠে সেগুলোকে কি করা আছে? সেগুলোকে প্রিজার্ভ, সংরক্ষণ করা আছে। এই ধরনের যে বুকস গুলো, ম্যানুস্ক্রিপ্ট, যে পুরনো যে বুকস গুলো, সেগুলো কিসের সাথে ডিল করে বা সেগুলো কি নিয়ে আলোচনা করে? সেগুলো সেই প্রাচীন সময়, সেই বহু পুরনো যুগে মানুষের যে ধর্মীয় বিশ্বাস, মানুষের যে জীবনযাপন, সেখানকার যে রাজাদের জীবনযাপন, তাদের যে সেই সময়কার সায়েন্স, সে সময়কার মেডিসিন, সে সময়কার এপিক্স অর্থাৎ তোমার হচ্ছে যেটা মহাকাব্য, ঠিক আছে, পোয়েমস, কবিতা, প্লেজ, যে নাটক, সেই কি কি ধরনের ছিল সেগুলোও কিন্তু এই ধরনের ম্যানুস্ক্রিপ্ট গুলোতে মেনশন করা থাকে। এই ম্যানুস্ক্রিপ্ট গুলো সাধারণত কিসে লেখা হতো? সংস্কৃতে লেখা হতো, এবং তার সাথে সংস্কৃতের পাশাপাশি এগুলো প্রাকৃত ভাষাতেও লেখা হতো। ঠিক আছে, এখানে কিন্তু যেটা বলেছে রিটেন ইন সংস্কৃত অ্যান্ড আদার্স ইন দ্য প্রাকৃত, তো
প্রাকৃত হচ্ছে অর্ডিনারি পিপলের ল্যাঙ্গুয়েজ। প্রাকৃত ভাষাতে অর্ডিনারি পিপলসরা প্রাকৃত ভাষাতে কথা বলতো, ঠিক আছে? তো যদি কোশ্চেন, যদি সাপোজ যদি তুমি পাও, এটা কিন্তু একটা সিম্পল একটা কোশ্চেন আসতে পারে, ইম্পর্টেন্ট ফ্যাকচুয়াল পয়েন্ট এটা, যে হোয়াট ওয়াজ দ্য, আমি সিম্পল এমসিকিউ ফর্মে না, আমি সিম্পল স্টেটমেন্ট ফর্মে কোশ্চেন করছি, হোয়াট দ্য ল্যাঙ্গুয়েজ দ্যাট ওয়াজ ইউজড বাই দ্য অর্ডিনারি পিপল, তো কি হবে? প্রাকৃত এবং তামিল, ঠিক আছে? We can also study about the inscription. These are writings on relatively hard surface such as stones or metal. তো আমরা ইনস্ক্রিপশনের উদাহরণ পাই, ঠিক আছে? তাহলে এই দুটো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, একটা হচ্ছে ইনস্ক্রিপশন, একটা হচ্ছে ম্যানুস্ক্রিপ্ট। ম্যানুস্ক্রিপ্ট হাতে লেখা হতো, স্ক্রিপ্ট হাতে লেখা হতো, এটা ল্যাটিন শব্দ, ম্যানু অর্থাৎ হ্যান্ড এবং স্ক্রিপ্ট অর্থাৎ রাইটিংস শব্দ থেকে উৎপত্তি হয়েছে। এবং ইনস্ক্রিপশন শব্দ, যেটার মানে হচ্ছে যেটা রিলেটিভলি, ম্যানুস্ক্রিপ্ট লেখা হতো পাম গাছের লিপে বা বার্চ গাছের ছালে, আর ইনস্ক্রিপশন লেখা হতো কোথায়? হার্ড স্টোন আর মেটালস এর উপরে, রাইট? ওকে, সামটাইমস কিংস গট দেয়ার অর্ডার inscribed so that people could see, read and obey them. There are other kind of inscription as well, where man and woman including kings and queens record what they did. For example, king often kept record of victories in battle. Can you think of the advantage of writings on a hard surface and what could have been the difficulties? তো যাই হোক, তো এখানে ম্যানুস্ক্রিপ্টে, ইনস্ক্রিপশনে কি লেখা হতো? ইনস্ক্রিপশনে সাধারণত যে রুলার্সরা যারা ছিল তাদের বিভিন্ন অর্ডার গুলো, সেগুলো খোদাই করে লিখে সেগুলোকে রাস্তার পাশে বা কোনো যেখানে মানুষের বেশি সমাগম আছে সেই অঞ্চলে রেখে আসা হতো, যাতে মানুষরা সেগুলোকে পড়ে তাদেরকে মান্য করতে পারে। এবং তার সাথে সাথে এই ম্যানুস্ক্রিপ্ট গুলোতে বিভিন্ন মানুষজনের যে কৃতকর্ম, তারা যা করেছে, তাদের দ্বারা করা বিভিন্ন যে কাজবাজ বা যেগুলো স্মরণীয় ঘটনা, সেগুলোকে তারা সেখানে খোদাই করে লিখে রাখতো, ঠিক আছে? তো এই হচ্ছে একটা চিত্র, যেটা হচ্ছে ম্যানুস্ক্রিপ্টের। এর আগে আমরা দেখেছিলাম একটা, সেটা হচ্ছে এই যে হচ্ছে সরি, এটা হচ্ছে ম্যানুস্ক্রিপ্ট, ঠিক আছে? এটা হচ্ছে ম্যানুস্ক্রিপ্ট, এটা হাতে লেখা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে কিসের? এটা হচ্ছে ইনস্ক্রিপশন। এটা হচ্ছে ইনস্ক্রিপশন, একটা ম্যানুস্ক্রিপ্ট, একটা ইনস্ক্রিপশন, রাইট? আচ্ছা, তো এখানে সাইডে কি বলেছে? অ্যান্ড ওল্ড ইনস্ক্রিপশন, this inscription date about 2250 years ago was found in Kandahar, present day Afghanistan. It was inscribed on the order of a ruler named Ashoka. You will read about him in chapter 8. When we write anything, we use a script consists of letters or signs. When we read what is written or speak, we use language. ঠিক আছে? তো এখানে বিষয়টি ভালো করে বোঝো। তো এই যে ইনস্ক্রিপশনটা, এটা কোথা থেকে পাওয়া গেছে? এটা আফগানিস্তান, কান্দাহার থেকে পাওয়া গেছে। এটা কে লিখেছে? এটা কিন্তু অশোকের শিলালিপি, এটা কিন্তু অশোকের শিলালিপি, রাইট? ওকে, তো এখানে যেটা বলেছে যে এই যে when we write anything, যখন আমরা কিছু যখন লিখি তখন কিন্তু আমরা স্ক্রিপ্ট ব্যবহার করি, মানে অক্ষর। স্ক্রিপ্ট কনসাইজড অফ লেটার, স্ক্রিপ্ট কনসাইজড অফ লেটার, মানে লেটার মানে অ্যাকচুয়ালি অক্ষর, স্ক্রিপ্ট হচ্ছে কি কয়েকটা অক্ষর, যে মানে এই হচ্ছে স্ক্রিপ্ট, ঠিক আছে? স্ক্রিপ্ট মানে হচ্ছে মেনলি লেখা, ঠিক আছে? তো স্ক্রিপ্ট কনসাইজড অফ লেটার্স অর সাইন্স, তো স্ক্রিপ্ট লেটার্স এবং বিভিন্ন সাইন দিয়ে সেটা গঠিত হয়। when we read what is written, যখন আমরা পড়ি কি লেখা আছে সেটাতে, or speak we use language, যখন আমরা সেটা পড়ি বা সেটা আমরা বলি, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দ্য স্ক্রিপ্ট? তো যেমন আমি মনে করো সাপোজ তোমাদেরকে এখন বেস্ট এক্সাম্পল হচ্ছে যে এসএমএস এ আমরা কি করি? আমরা বাংলা, যারা বাঙালি আমরা বাংলাতে লিখি, কিন্তু আমরা স্ক্রিপ্ট ব্যবহার করি কিসের? স্ক্রিপ্ট ব্যবহার করি ইংলিশ ল্যাঙ্গুয়েজ।
তাহলে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজের স্ক্রিপ্ট ব্যবহার করছি, ইংলিশ স্ক্রিপ্টে লিখছি, ল্যাঙ্গুয়েজ কি আছে আমাদের? ভাষা। ভাষা হচ্ছে আমাদের বাংলা। তাহলে ইংলিশ স্ক্রিপ্টে আমরা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ লিখছি, ঠিক আছে? তো যেমন আমাদের ক্লাস 8-9-এ যে সংস্কৃত পড়ানো হয় সেটা কিন্তু দেবনাগরী হরফে সংস্কৃত পড়ানো হয়, ঠিক আছে? তো এই হচ্ছে বেসিক্যালি হচ্ছে স্ক্রিপ্ট এবং ভাষার মধ্যে পার্থক্য। This inscription was inscribed to different script and language. এই যে ইনস্ক্রিপশন তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা দুটো ডিফারেন্ট স্ক্রিপ্টে লেখা আছে। একটা হচ্ছে গ্রিক টপ আর হচ্ছে আরামিক হচ্ছে বিলো, নিচে। এটা হচ্ছে আরামিক, এটা হচ্ছে গ্রিক। এটা হচ্ছে গ্রিক স্ক্রিপ্ট, এটা হচ্ছে আরামিক স্ক্রিপ্ট, ঠিক আছে? Script and language top which were used in this area. Okay. There were many other things that were made and used in the past. Those who study these objects are called the archaeologist. Archaeologist. তাহলে আর্কিওলজিস্ট কাকে বলা হয়? আর্কিওলজিস্ট বলা হয় যে সে যারা এই যে বিভিন্ন পুরনো জিনিসপত্র, ঠিক আছে, সেইগুলো নিয়ে যারা গবেষণা করে। These were many other things that were made and used in the past, যেগুলো পাস্টে ইউজ করা হতো, সেই সমস্ত জিনিসগুলো যারা স্টাডি করে তাদেরকে আর্কিওলজিস্ট বলে। দ্য স্টাডি অফ দ্য রিমেইনস অফ বিল্ডিং মেড অফ স্টোন অ্যান্ড ব্রিক্স, পেইন্টিং অ্যান্ড স্কাল্পচার। দে অলসো এক্সপ্লোর অ্যান্ড এক্সক্যাভেট, dig under the surface of the earth to find tools, weapons, pot, pans, ornaments, and coins. Some of these objects may be used of stone, may be made of stone, other of bone, baked clay, or metal. Objects that are made of hard, imperishable substance usually survive for a long time. তো এই যে আর্কিওলজিস্টরা তারা কি করে? তারা বিভিন্ন যে রিমেইনস অফ বিল্ডিং, যে বিল্ডিং গুলো ধ্বংসাবশেষ আছে না, সেগুলোকে তারা সেখানকার তারা স্কাল্পচার, পেইন্টিং, স্টোন এইগুলোকে তারা লক্ষ্য করে। দ্য স্টাডি অফ রিমেইনস অফ বিল্ডিং মেড অফ স্টোন অ্যান্ড ব্রিক্স, বিভিন্ন স্টোনস এবং ব্রিক্স দ্বারা গঠিত যে বিল্ডিং গুলো সেগুলোকে তারা স্টাডি করে, অর্থাৎ সেই স্টোন এবং ব্রিক্স গুলোকেও তারা স্টাডি করে। পেইন্টিং অ্যান্ড স্কাল্পচার, পেইন্টিং এবং স্কাল্পচারকে স্টাডি করে। দে অলসো এক্সপ্লোর দ্য এক্সক্যাভেট, এক্সক্যাভেট মানে হচ্ছে খনন করা, অর্থাৎ মাটির নিচের থেকে খুঁজে কোনো মানে আগেকার যে জিনিসপত্র সেগুলোকে খুঁজতে চেষ্টা করে। কেন খুঁজতে চেষ্টা করা হয় বুঝবা, যেটা হচ্ছে আজ থেকে 5000 বছর আগে মনে করো এই একটা লেয়ার ছিল মাটির, সেখানে মানুষজন বসবাস করতো, সেখানে তারা যা ব্যবহার করতো তাদের যে প্রয়োজনীয়, যেমন তুমি তোমার বাড়ির উঠোনে বা বাড়ির আশেপাশে তোমার বর্তমানে যে প্রয়োজনীয় জিনিসপত্র, আবর্জনা হোক বা তোমার অব্যবহৃত জিনিস হোক, সেগুলো পড়ে আছে। সেই সময় মানুষরা ঠিক যে লেয়ারে তারা বসবাস করত, মাটির যে লেয়ারটিতে তারা বসবাস করত, সেখানেও তাদের কিন্তু সেই অপ্রয়োজনীয় বা প্রয়োজনীয় অব্যবহৃত জিনিস কিন্তু পড়ে থাকতো। পরবর্তীতে কালক্রমে কি হয়েছে, বিভিন্ন ক্ষয়জাতীয় পদার্থ বা বিভিন্নভাবে বিভিন্ন ধরনের পদার্থের দ্বারা এই লেয়ারটা কিন্তু পূরণ হতে থাকে। এই লেয়ারটা পূরণ হতে হতে এটা কিন্তু বর্তমান দিনে কিন্তু অনেক জায়গাতে অনেকটা উঁচু হয়ে গেছে। তো আমাদেরকে যদি সেই সময় তাদের সময়ের যদি জিনিসকে খুঁজে বের করতে হয়, তাহলে পরে আমাদের কিন্তু মাটি খুঁড়তে হবে। এই হচ্ছে মেন 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 বিষয়, ঠিক আছে? আচ্ছা, তো তারা এখানে স্কাল্পচার দেখতো, এছাড়া কি ছিল, মাটি খুঁড়ে তারা সেই সময়কার টুলস, বিভিন্ন ধরনের টুলস, যন্ত্রপাতি, ওয়েপন্স, অস্ত্রশস্ত্র, পটস, বাসনপত্র, প্যান্স, অর্নামেন্টস, কয়েন্স, সেইগুলোকে তারা উদ্ধার করে সেগুলোকে তারা স্টাডি করে। এর মধ্যে কিছু কিছু যেগুলো স্টোন দ্বারা তৈরি হয়েছে, কিছু কিছু বোন অর্থাৎ হাড়ের দ্বারা তৈরি, কিছু কিছু হচ্ছে বেকড ক্লে অর মেটাল। বেকড ক্লে মানে হচ্ছে পোড়া মাটি, এবং বেকড মানে হচ্ছে যেগুলো স্পেশালি রোদে শুকানো, ঠিক আছে, সেকা, পোড়া না, অ্যাকচুয়ালি সেকা। তো বেকড ক্লে আর মেটালস এর দ্বারা তৈরি ছিল। হুম
Objects that are made of hard, imperishable and substance usually survive. যেগুলো হার্ড মেটালের দ্বারা তৈরি ছিল সেগুলো কি হতো, স্পেশালি সেগুলো বেশি দিন পর্যন্ত চলতো। Apart from old city pot like these were used about 4700 years ago, right? And sorry, right, okay, right. And old silver coins such as this one were used about 2500 years ago. In what way is the coin different from the ones we use today? তো যাই হোক, তো এটা 4700 ইয়ার্স এগো, মানে 4700 বছর আগেকার একটা ঘোড়া টাইপের একটা বস্তু, এবং এইগুলো হচ্ছে 2500 বছর আগের ব্যবহৃত কয়েন। তো এই কয়েনগুলো বর্তমান দিনের থেকে এইগুলো কোন কোন দিক থেকে, কোন কোন অ্যাসপেক্ট এইগুলো আলাদা। এইটা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের, এটা হচ্ছে, এটা বৈদিক এজের। Archaeologists who look for bones of animal, bird and fish to find out what people archaeologists also look for bones. আর্কিওলজিস্টরা কি করতো, তারা বিভিন্ন হাড়গুলোকেও খুঁজে বের করতো। কেন? অফ অ্যানিমেল অ্যান্ড বার্ড অ্যান্ড ফিশ, তারা অ্যানিমেলস, ফিশ এবং বার্ডের হাড়গোড়গুলোকেও খুঁজে বের করতো। কেন? কারণ তারা সেগুলোর থেকে নিশ্চিত করতো বা চিহ্নিত করতো যে মানুষটা ঠিক কোন কোন ধরনের পশু যার মাংস খাওয়ার জন্য ব্যবহার করতো, বা কোন কোন ধরনের মাছ, কি কি পাখি তারা খেত, হ্যাঁ, সেগুলোর একটা সম্যক ধারণা তৈরি হতো। টু ফাইন্ড আউট হোয়াট পিপল এট ইন দ্য পাস্ট, যে মানুষরা কি খেত সেগুলোকে, অতীতে কি খেত সেগুলোকে জানার জন্য। প্ল্যান্ট রিমেইনস সার্ভাইভ ফর মোর রেয়ারলি। প্ল্যান্টস রিমেইনস অর্থাৎ তারা যে গাছগুলো ব্যবহার করত সেগুলোর যে রিমেইনস, সেগুলোর যে শেষ, যে তার যে প্ল্যান্টস এর যে শেষ অংশটা, সেগুলো বেশি দিন সার্ভাইভ করে না, কারণ ওইগুলো মাটির নিচে থাকতে থাকতে ওইগুলো কি হয়, মাটির সাথে বিভিন্নভাবে তার বিয়োজন প্রক্রিয়াতে সেগুলো ফর্ম চেঞ্জ করে নেয়, অনেক ক্ষেত্রে ছোটখাটো হলে সেগুলো মাটির সাথে মিশে যায়। ইফ seeds of grain or pieces of wood have been burnt, they survived in a charred form. তো যদি সিডস অর্থাৎ বীজ, শস্য দানা, সিডস অফ গ্রেইন মানে হচ্ছে শস্য দানার বীজ, এবং পিস অফ উড অর্থাৎ কাঠের টুকরো যদি জ্বলে যেত, যদি পুড়ে যেত বা পোড়ানো হতো, সেটা কিন্তু অনেক দিন ধরে সার্ভাইভ করতো চ্যারেট ফর্মে। চ্যারেট ফর্মে আছে কাঠ কয়লা, পোড়া কাঠ কয়লা, ঠিক আছে। historian that is historians, that is scholar who study the past, often use the word source to refer to the information found from manuscript, inscription and archaeology. তো আর্কিওলজি কাদেরকে বলছে বা আর্কিওলজিস্ট কাদেরকে বলছে তারা আমরা দেখলাম। এবার হিস্টোরিয়ানস কাদেরকে বলছে। আর্কিওলজিরা কি করছে, আর্কিওলজিস্টরা তারা বিভিন্ন ধ্বংসাবশেষ সম্পর্কে তারা তথ্য খুঁজে বের করছে, ঠিক আছে। এবার হিস্টোরিয়ানস কি করছে, হিস্টোরিয়ান সেই তথ্যগুলোকে নিয়ে এবং তার সাথে সাপ্লিমেন্ট হিসেবে ম্যানুস্ক্রিপ্টের তথ্য বা এবং ইনস্ক্রিপশনের তথ্যকে কাজে লাগিয়ে অল ওভার একটা অ্যানালিসিসের মধ্যে দিয়ে একটা কি করছে, একটা ধারণা তৈরি করছে, অতীত সম্পর্কে একটা ধারণা তৈরি করছে, এবং সেটাকে সে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করছে হিস্ট্রি ফর্মে। ওকে, তাকে কি বলছে, হিস্টোরিয়ানস। One source are found, learning about the past become an adventure as we reconstruct it bit by bit. One source are found, যখন একটা সোর্স পাওয়া যায়, লার্নিং অ্যাবাউট দ্য পাস্ট, পাস্টকে জানার জন্য, লার্নিং অ্যাবাউট দ্য পাস্ট বিকাম অ্যান অ্যাডভেঞ্চার, সেটা একটা অ্যাডভেঞ্চার হয়ে ওঠে। অ্যাজ উই রিকনস্ট্রাক্ট ইট বিট বাই বিট, যখন আমরা এটাকে কি করি, বিট বাই মানে টুকরো টুকরো করে এটাকে আমরা রিকনস্ট্রাক্ট মানে হচ্ছে পুনরায় এগুলোকে আমরা সাজানোর, মানে পুনর্বিবরণ করার চেষ্টা করি, তখন এটা একটা অ্যাডভেঞ্চার হয়ে যায়।
So historians and archaeologists are like detectives who use all these sorts like clues to find about our past. তো হিস্টোরিয়ান এবং আর্কিওলজিস্টরা কি, তারা ডিটেকটিভস এর মতন কাজ করে, যারা বিভিন্ন ফ্যাক্টস কে কালেক্ট করে সেই ফ্যাক্টস গুলোর থেকে তারা কি করে, হিস্ট্রিকে ফ্যাক্টস এবং ক্লুজ এর মধ্যে দিয়ে তারা আমাদের পাস্টকে তুলে ধরে। নেক্সট হচ্ছে ওয়ান পাস্ট অর মেনি পাস্ট। ডিড ইউ নোটিস দ্য টাইটেল অফ দিস বুক? আওয়ার পাস্ট। তো এই বুকসের যে টাইটেল সেটা কি আছে? ও ইউ আর পি এ এস টি এস, পাস্ট প্লুরাল ফর্মে আছে, প্লুরাল ফর্মে আছে। Our pasts, we have used the word pasts in plural to draw the attention to the fact that the past was different for the different groups of people. এই যে পাস্ট, অতীত, এটা ডিফারেন্ট গ্রুপের জন্য ডিফারেন্ট ছিল। রুলারদের জন্য একরকম, তাদের ইতিহাস একরকম ছিল, মার্চেন্টদের ইতিহাস একরকম ছিল, হার্ডার্সদের ইতিহাস একরকম ছিল, গ্যাদারার্সদের ইতিহাস একরকম ছিল, ক্রাফট পার্সনদের ইতিহাস একরকম ছিল, মিউজিশিয়ানসদের ইতিহাস একরকম ছিল, কুইন্সদের ইতিহাস একরকম ছিল, অর্ডিনারি পিপলসদের ইতিহাস একরকম ছিল। ঠিক আছে, ফর এক্সাম্পল দ্য লাইভস অফ হার্ডার্স অর ফার্মার্স ওয়ার ডিফারেন্ট ফ্রম দোজ অফ কিংস অ্যান্ড কুইন্স। The lives of merchants were different from those of craft person and so on, also as it true even today, যেটা আজকেও মানে বর্তমান সময়েও এটা কিন্তু সেম, যেখানে আমাদের সোসাইটি ডিফারেন্ট, সোসাইটির মধ্যে যে ডিফারেন্ট যে আমাদের যে ডিফারেন্সিয়েশন যে রয়েছে, যেমন কেউ ক্রাফট পারসন, কেউ রুলার এখন ফর্মালি সেই কিংস ফর্মে এখন আর রুলার নেই, এখন রুলার কি আছে, এক্সিকিউটিভ অ্যান্ড লেজিসলেটিভ রুলার, এক্সিকিউটিভ অ্যান্ড লেজিসলেটিভ রুলার। তো তাদের সকলের যে ইতিহাস, তাদের সকলের যে ইয়ে যে ঘটনা, সেগুলো কিন্তু আলাদা। ঠিক আছে, আচ্ছা নেক্সট নেক্সট of the country. For example, today most people living in the Andaman Island get their own food by fishing, hunting and collecting forest produce. তো বর্তমান দিনেও আন্দামান আইল্যান্ডে অনেক মানুষ আছে যারা এখনো পর্যন্ত ফিশিং, হান্টিং, কালেক্টিং ফরেস্ট প্রোডাক্ট সেগুলোকে মানে নিয়ে তারা কিন্তু তাদের ফুড হিসেবে ব্যবহৃত করে, মানে মাছ ধরে, শিকার করে এবং বনের থেকে বিভিন্ন ফরেস্ট প্রোডাক্টকে কালেক্ট করে সেগুলোকে তারা খাবার দাবার হিসেবে ব্যবহার করে। বাই কন্ট্রাস্ট মোস্ট পিপল লিভিং ইন দ্য সিটি ডিপেন্ড অন দ্য others for supply of foods. Difference such as this existed in the past as well. তো এই যে একদিকে যে আন্দামান আইল্যান্ডে যে কিছু মানুষজন তারা নিজেদের খাবার দাবার শিকার করছে, খাবার দাবার জোগাড় করছে, বনের থেকে তারা খাবার দাবার জোগাড় করে নিয়ে আসছে, বিভিন্ন বনের যে প্রডিউস মানে যে বনের যে সম্পদ, মানে সম্পদ অ্যাকচুয়ালি ঠিক বলা যায়, যে সমস্ত বনের থেকে প্রাপ্য যে সমস্ত জিনিসগুলো যেগুলো তারা খাবার হিসেবে ব্যবহার করতে পারে, সেগুলোকে তারা জোগাড় করছে। আবার একদিকে সিটি লাইফে মানুষ কি করছে, তারা কিন্তু খাবারের জন্য অন্য জায়গায় মানে ডিপেন্ড করে রয়েছে, জোম্যাটো, সুইগি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো এই যে একটা ডিফারেন্সিয়েশন, এটা কিন্তু সেই সময়তেও ছিল। বিসাইড দেয়ার ইজ আনাদার কাইন্ড অফ ডিফারেন্স, উই নো আ গ্রেট ডিল অ্যাবাউট কিংস অ্যান্ড দ্য ব্যাটেলস about the kings and the battles they fought because they kept record of their victories. তো আমরা এখানে কি করছি, আর একটা বড় একটা ডিফারেন্স রয়েছে, আমরা কিংসদের সম্পর্কে জানি এবং কিংসরা যে ব্যাটেলস অর্থাৎ যে যুদ্ধগুলো তারা লড়তো সেগুলো সম্পর্কেও আমরা জানি। বিকজ দে কিপ্ট রেকর্ড অফ দেয়ার ভিক্টরিজ, কেন, তারা তাদের ভিক্টরিজের জয়গুলোকে কি করেছে, রেকর্ড করে রেখেছে, তার জন্য আমরা জানতে পারি। জেনারেলি ordinary people such as hunters, fishing folks and gatherers, farmer or herders did not keep record of what they did.
তো সাধারণ মানুষ যারা ফিশিং ম্যান ছিল, যারা হার্ডার্স ছিল, যারা হান্টার্স ছিল, তারা কিন্তু তাদের কৃতকর্ম কিন্তু রেকর্ড করে রাখতে পারতো না। While archaeology help us to find about their lives, there is much that remains unknown. তো এখানে কি করে আর্কিওলজি আমাদেরকে সেই মানুষদের জীবনযাত্রা বা তাদের সম্পর্কে জানতে সাহায্য করে। এটা একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে, এই ইম্পর্টেন্ট কনসেপ্টটাকে খুব ভালো করে সুন্দর করে বুঝতে হবে, ঠিক আছে? একদম সিম্পল, খুব বেশি কিছু নেই। হোয়াট ডু ডেট মিনস, মানে ডেটটাকে আমরা কিভাবে মেনশন করি সেটা এখানে বলা আছে। ইফ সামবডি আস্কস ইউ দ্য ডেট, ইউ উইল প্রবাবলি মেনশন দ্য ডেট, মান্থ অ্যান্ড ইয়ার, 2000 and somethings. Today date is 7th February of 2025. Date 7th month February year 2025. These years are counted from the date generally assigned to the birth of Jesus Christ. তো এই যে আমরা ডেটটা যেখান থেকে আমরা কাউন্ট শুরু করছি না, যে আজকে 25শে ফেব্রুয়ারি 2025, সরি আজকে 7ই ফেব্রুয়ারি 2025, এই ডেটটা শুরু হচ্ছে কোথা থেকে? এই ডেটটা শুরু হচ্ছে জেসাস খ্রিস্টের বার্থ টাইম থেকে। আর কাউন্টেড ব্যাকওয়ার্ড অ্যান্ড ইউজুয়ালি হ্যাভ দ্য লেটার বিসি বিফোর দ্য। তো আমরা আমাদের ক্লাস 7-8-এ আমরা প্লাস মাইনাসের অঙ্ক করেছি। তো মাঝখানে হচ্ছে 0, এইদিকে হচ্ছে মাইনাস, এইদিকে হচ্ছে প্লাস, মাঝখানে 0, এইদিকে হচ্ছে অনওয়ার্ড, এইদিকে হচ্ছে ব্যাকওয়ার্ড। এইদিকে কি হবে? মান আস্তে আস্তে বাড়তে থাকবে, কিন্তু মান বাড়লেও কিন্তু তার ভ্যালু কিন্তু কমবে, রাইট? ওকে, জাস্ট এ মিনিট। আচ্ছা, যাই হোক, আমি এখানে বুঝিয়ে দিচ্ছি। বিসিএডি তো এই হচ্ছে পয়েন্ট। এখানে হচ্ছে জেসাস খ্রিস্টের জন্ম, তারপরের থেকে আমরা জেসাস খ্রিস্টের জন্মের পরবর্তী বছর 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 500 বছর, 1000 বছর, 1500 বছর, 2000 বছর, 2025 বর্তমান সময়ে আছি। ঠিক এর আগে, ঠিক এভাবে 1 বছর আগে, 2 বছর আগে, 3 বছর আগে, 4 বছর আগে, 4000 বছর আগে, 5000 বছর আগে, 10,000 বছর আগে, এরকম ভাবে ব্যাকওয়ার্ডে আসতো। এই যে ব্যাকওয়ার্ড, এর আগে কি বসানো হয়? এর আগে বিসি বসানো হয়ে থাকে, যেটা হচ্ছে বিফোর ক্রিস্ট, যেটা হচ্ছে বিফোর ক্রিস্ট, অর্থাৎ খ্রিস্টের জন্মের আগে, ঠিক আছে? এবং যে অনওয়ার্ডের যে ইয়ারগুলো যায় তার আগে কি বসানো হয়ে থাকে? এডি বসানো থাকে, অ্যানো ডোমিনি, অর্থাৎ ইয়ার্স অফ লর্ড, রাইট? বিসি we have seen stand for before Christ. You will sometimes find AD before the dates. This is stand for Latin word Anno Domini, means the year of Lord. So 2012 also be right in AD 2012, অর্থাৎ আমরা খ্রিস্টের জন্মের পরবর্তী যে সালগুলো সেগুলোর আগে আমরা এডি লাগাতে পারি, আর খ্রিস্টের জন্মের পূর্বের যে সালগুলো তার আগে আমাদেরকে বিসি লাগাতে হবে, বিফোর ক্রিস্ট, অর্থাৎ খ্রিস্টের জন্মের আগের ঘটনাকে বোঝাতে, ঠিক আছে? বা আমরা বিসিই লাগাতে পারি, যেটা হচ্ছে বিফোর কমন এরা, ঠিক আছে? আর খ্রিস্টের জন্মের পরবর্তীতে আমরা যেরকম এডি লাগাতে পারি, তার সাথে আমরা সেটাখানে সিই লাগাতে পারি, যেটা হচ্ছে কমন এরা। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে কি? এডি অ্যানো ডোমিনি, যেটা হচ্ছে জেসাস খ্রিস্টের জন্মের পরবর্তীতে, সিই কমন এরা, যেটাও বসছে জেসাস খ্রিস্টের পরবর্তী ঘটনাকে বোঝাতে, আর বিসি বসছে জেসাস খ্রিস্টের জন্মের আগের ঘটনাকে বিফোর ক্রিস্ট বলে বোঝাতে, এবং বিসিই বসছে জেসাস খ্রিস্টের জন্মের আগে, বিফোর কমন এরাকে রিপ্রেজেন্ট করতে, ঠিক আছে? আচ্ছা, তো elsewhere we have seen this, that is inscription and inscribed on the hard surface. Many of these were inscribed several hundred of years ago. All the inscription contain both স্ক্রিপ্ট অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। আমি তোমাদের স্ক্রিপ্ট এবং ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা বেসিক ডিফারেন্স সেটা আমি বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে? তো এখানে বেশি কিছু আর নেই। এখানে কি বলেছে? এই যে হাউ ডু স্কলার আন্ডারস্ট্যান্ড হোয়াট ওয়াজ ইনস্ক্রাইবড? দিস ক্যান বি ডান দো আ প্রসেস নোন অ্যাজ
ডেসিফায়ারমেন্ট, ডেসিফায়ারমেন্ট। তো আমরা যে পদ্ধতিতে এই যে আননোন ওয়ার্ড বা আননোন ইনস্ক্রিপশন গুলোকে আমরা বুঝতে চেষ্টা করি বা বুঝতে পারি, সেই প্রসেসটাকে কি বলছে? ডেসিফায়ারমেন্ট। তো এই ছিল তোমাদের ক্লাস 6 এর ফার্স্ট চ্যাপ্টার, যেটা আমি তোমাদেরকে কমপ্লিট করালাম। ঠিক আছে, এখানে তোমাদের সামথিং কিছু স্কুল স্টুডেন্টদের জন্য কিছু দেয়া আছে যেগুলো তোমাদের দরকার নেই। তোমরা এই পর্যন্ত এখানে ছেড়ে দাও এই চ্যাপ্টারটা। যারা ভিডিওটি দেখলে তারা ভিডিওটির সাথে সাথে নিজেদের চ্যাপ্টারটা কমপ্লিট করে নিও। পরবর্তীতে আমি তোমাদের এই চ্যাপ্টারের উপর থেকে যে ধরনের স্টেটমেন্ট, যে কোশ্চেন্স গুলো আসতে পারে, সেই কোশ্চেন গুলো আমি প্রোভাইড করে দেবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিওতে আমরা ক্লাস 6 এর চ্যাপ্টার 2 শুরু করব। তো ততক্ষণ সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং তোমাদের যে প্রিপারেশন সেটা তোমরা জোর কদমে চালিয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে তোমরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সো মাচ।